প্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনাদের আবার স্বাগত জানাচ্ছি অর্থের সময় মূল্যের চতুর্থ লেকচারে। গত ভিডিওতে আমরা অর্থের বর্তমান মূল্য ও ভবিষ্যৎ মূল্য নির্ণয় পদ্ধতি নিয়ে আলোচনা করেছি। আজ আমরা চক্রবৃদ্ধি নিয়ে কথা বলবো ইনশাআল্লাহ। তবে আজকের লেকচারটি ভালোভাবে বোঝার জন্য পূর্বের লেকচারগুলো আগে দেখতে হবে। চক্রবৃদ্ধি বোঝার জন্য চলুন আমরা দুটি উদাহরণ দেখি। মনে করুন মিস্টার ক 12% সুদে 1 বছরের জন্য 1 লাখ টাকা আশা ব্যাংকে জমা রাখলো। তাহলে মিস্টার ক আশা ব্যাংক থেকে 1 বছর পরে সুদে আসলে 1,12,000 টাকা পাবে। সুদ বাবদ 12,000 টাকা এবং আসল বাবদ 1 লক্ষ টাকা। আবার মনে করুন মিস্টার খ 12% মাসিক সুদে 1 বছরের জন্য 1 লাখ টাকা ভরসা ব্যাংকে জমা রাখলো। তাহলে মিস্টার খ ভরসা ব্যাংক থেকে 1 বছর পরে সুদে আসলে 1,12,000 টাকাই পাবে। সুদ বাবদ 12,000 টাকা এবং আসল বাবদ 1 লক্ষ টাকা। খোলা চোখে দেখলে মনে হবে দুজনের লাভই সমান, কিন্তু না। মিস্টার ক যে 12,000 টাকা সুদ পাবে তা বছর শেষে একবার, কিন্তু মিস্টার খ প্রতি মাসে 1,000 টাকা করে 12 মাসে 12,000 টাকা সুদ পাবে, কারণ তার সুদ হচ্ছে মাসিক, অর্থাৎ প্রতি মাসে তাকে 1,000 টাকা করে সুদ দিলে 12 মাসে 12,000 টাকা হবে। এবার মনে করুন মিস্টার খ একটু চালাক। তিনি প্রথম মাসে ভরসা ব্যাংক থেকে যে 1,000 টাকা সুদ পেয়েছে তা সামিট ব্যাংকে জমা দিল। দ্বিতীয় মাসে যে 1,000 টাকা সুদ পেলে তাও সামিট ব্যাংকে জমা দিল। এইভাবে 12 মাসের 12,000 টাকা ব্যাংকে জমা দিল। সামিট ব্যাংক তাকে 10% সুদ দেওয়ার প্রতিজ্ঞা করলো। ধরুন মিস্টার খ সামিট ব্যাংক থেকে সুদ আসল সহ বছর শেষে 13,000 টাকা ফেরত পেল। তাহলে বছর শেষে মিস্টার খয়ের মোট দাঁড়ালো ভরসা ব্যাংক থেকে 1 লক্ষ টাকা এবং সামিট ব্যাংক থেকে সুদে আসলে 13,000 টাকা, মোট 1,13,000 টাকা। যদিও মিস্টার ক এবং মিস্টার খ এর বিনিয়োগ সুদের হার মেয়াদ একই ছিল, কিন্তু মিস্টার খ মাসিক সুদ পাওয়াতে তার লাভের পরিমাণ বেশি হয়েছে। এখানে যদি মিস্টার খ মাসিক সুদ না পেয়ে সাপ্তাহিক সুদ পেত তাহলে তার লাভের পরিমাণ আরো বেশি হতো। যদি সে দৈনিক সুদ পেত তাহলে তার লাভের পরিমাণ আরো বেশি হতো। অর্থাৎ বছরে যত বেশি বা সুদ পাবেন আপনার লাভের পরিমাণ তত বেশি হবে। সহজ কথায় বছরে একাধিকবার সুদ পাওয়াকে চক্রবৃদ্ধি বলে। চক্রবৃদ্ধি অর্ধবার্ষিক, ত্রৈমাসিক, মাসিক, সাপ্তাহিক, দৈনিক ইত্যাদি হতে পারে। খুব গুরুত্বপূর্ণ পয়েন্ট, কোন অঙ্কে যদি অর্ধবার্ষিক, ত্রৈমাসিক, দ্বিমাসিক, মাসিক, পাক্ষিক, সাপ্তাহিক, দৈনিক এই 7টি শব্দ থাকে তাহলে সেই অঙ্কে এম ব্যবহার করে অঙ্ক করতে হবে। এম এর পূর্ণরূপ হচ্ছে বছরের চক্রবৃদ্ধির সংখ্যা, যেটাকে ইংলিশে নাম্বার অফ কম্পাউন্ডিং পার ইয়ার বলে। চলুন এবার আমরা দেখি কোন চক্রবৃদ্ধিতে এম এর মান অথবা বছরের চক্রবৃদ্ধির সংখ্যা কত। আপনারা একটা টেবিল দেখতে পাচ্ছেন, সেখানে যদি অর্ধবার্ষিক বা ষান্মাসিক বা 6 মাস পর পর বা 6 মাসে একবার সুদ পাওয়া যায় তাহলে আমরা বছরে 2 বার সুদ পাবো, সেই ক্ষেত্রে এম এর মান হবে 2। ত্রৈমাসিক মানে আপনি প্রতি 3 মাসে একবার সুদ পাবেন। যদি প্রতি 3 মাসে একবার সুদ পাওয়া যায় তাহলে বছরে আমি 4 বার সুদ পাবো, তাহলে আমার এম এর মান হবে 4। যদি দ্বিমাসিক হয় তাহলে আমি প্রতি 2 মাস অন্তর অন্তর সুদ পাবো। যদি 2 মাস অন্তর অন্তর আমি সুদ পাই তাহলে বছরে আমি 6 বার সুদ পাবো, তাহলে আমার এম এর মান হবে 6। যদি মাসিক বা প্রতি মাসে আমি একবার সুদ পাই তাহলে আমি বছরে টোটাল 12 বার সুদ পাবো, তাহলে আমার এম এর মান হবে 12। পাক্ষিক অর্থাৎ পাক্ষিক মানে প্রতি 15 দিন পর পর আমি সুদ পাবো। প্রতি 15 দিন পর পর যদি আমি সুদ পাই তাহলে আমি মাসে পাবো 2 বার, আর মাসে যদি 2 বার পাই তাহলে বছরে পাবো 24 বার, তাহলে আমার এম এর মান হবে 24। সাপ্তাহিক হলে বা সপ্তাহে যদি আমি একবার সুদ পাই তাহলে আমার এম এর মান হবে 52, কারণ হয়েছে গিয়ে 52 হচ্ছে 52 সপ্তাহে 1 বছর। আর যদি দৈনিক বা প্রতিদিন আমি সুদ পাই তাহলে আমার এম এর মান হবে 365, কারণ আমরা জানি 365 দিনে 1 বছর। এখানে একটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে এম এর মান নির্ভর করে আমি বছরে কতবার সুদ পাচ্ছি তার উপরে। সূত্রে এম এর কিভাবে আমরা প্রয়োগ করব? খুবই সিম্পল। সূত্রে যত জায়গায় অর্থাৎ যেখানে যেখানে কে আছে অথবা আই আছে সেই কে অথবা আই কে আমরা এম দ্বারা ভাগ করব, এবং যত জায়গায় এন আছে সেই এন কে আমরা এম দ্বারা গুণ করব। আমরা এখন একটি অঙ্কের ভিন্ন ভিন্ন চক্রবৃদ্ধি প্রয়োগ দেখব, যাতে আমরা চক্রবৃদ্ধি সম্পর্কে একটি পরিপূর্ণ ধারণা পাই।
আপনারা এখানে দেখতে পাচ্ছেন উদাহরণ 3.9 এবং পৃষ্ঠা নাম্বার 24। আমাদের এখানে যে লেকচার শিট বইটি আছে এই বইয়ের পৃষ্ঠা নাম্বার 24 এবং উদাহরণ হচ্ছে 3.9। তুমি একটি সঞ্চয় হিসাবে 8% নামিক সুদে 20,000 টাকা বিনিয়োগ করার পরিকল্পনা করেছো। 10 বছর পর ওই হিসাবে কত টাকা জমা হবে যদি চক্রবৃদ্ধি সুদ অর্ধবার্ষিক হয়? তো এখানে আমাদের 20,000 টাকা হচ্ছে বর্তমান মূল্য, কারণ আগেই দ্বিতীয় লেকচারে আমরা পড়ে আসছিলাম বিনিয়োগ এবং ঋণ সবসময় বর্তমান মূল্য, যেটা ছিল রুলস 2। আবার এই অঙ্কে এম আসবে, কারণ হচ্ছে এখানে আমাদের অর্ধবার্ষিক শব্দটি আছে। তাহলে আমরা অঙ্কটা যদি দেখি তাহলে এই অঙ্কে আমাদের কি কি দেয়া আছে। আমরা দেখলাম এখানে আমাদের 20,000 টাকা বিনিয়োগ আছে, তাহলে এটা হবে আমাদের বর্তমান মূল্য। আবার 8% নামিক সুদ আছে, তাহলে এই সুদের হার হবে কে 8%। আবার 10 বছর আছে, এই 10 বছর হবে মেয়াদকাল এন, এবং অর্ধবার্ষিক আছে, তাহলে অর্ধবার্ষিক যেহেতু আছে তাহলে এখানে বছরের চক্রবৃদ্ধির সংখ্যা এম আসবে। অর্ধবার্ষিকের জন্য এম এর মান হবে 2। এখানে আমাদের যেহেতু বর্তমান মূল্য দেয়া আছে, আমাদের ভবিষ্যৎ মূল্য বের করতে হবে, যেটা আমরা পূর্ববর্তী লেকচারগুলোতে আলোচনা করেছি। তাহলে আমরা যদি অঙ্কটা সলিউশন দেখতে পাই যে অর্ধবার্ষিক চক্রবৃদ্ধি সুদে আমাদের ভবিষ্যৎ মূল্য, আমরা প্রথমে বর্তমান মূল্য সূত্র লিখছি। আপনারা খেয়াল করেন যে যেখানে যেখানে কে আছে আমরা কে এম দ্বারা ভাগ করছি এবং এন এর সাথে 10 গুণ করছি, করার পরে আমরা মান বসাইছি। মান বসানোর পরে আমরা ক্যালকুলেটর সলিউশন পেলাম যে অর্ধবার্ষিক চক্রবৃদ্ধি সুদে ভবিষ্যৎ মূল্য হবে 43,822.46 টাকা, অর্থাৎ 10 বছর পরে ওই হিসাবে 43,822.46 টাকা জমা হবে। এবার আমরা ওই এক্সাম্পলটারই একটু সামান্য পরিবর্তন করেছি। সেটা হচ্ছে যে আমরা আগের উদাহরণে চক্রবৃদ্ধি সুদ দেখছিলাম যে অর্ধবার্ষিক, আমরা ওই একই অঙ্কে আমরা যদি এখন চক্রবৃদ্ধি সুদ দৈনিক পাই তাহলে আমাদের কি হবে সেটা নিয়ে আমরা চলেন আমরা দেখি। তাহলে আমরা আগে যা দেয়া লিখেছিলাম সেগুলো সবই ঠিক থাকবে, শুধুমাত্র একটা চলক বা ভেরিয়েবল পরিবর্তন হবে, সেটা হচ্ছে বছরের চক্রবৃদ্ধির সংখ্যা। কারণ আমরা জানি, আমরা টেবিল আগেই আলোচনা করে আসছি, যদি দৈনিক সুদ পাই তাহলে আমাদের বছরের চক্রবৃদ্ধির সংখ্যা হবে 365। তাহলে আমরা আগে যে অঙ্কটা সলভ করলাম সবকিছু ঠিক থাকবে, শুধু এম এর মানটা আমাদের পরিবর্তন হবে, আর কোনো কিছুই পরিবর্তন হবে না। তাহলে আমরা সলিউশনটা দেখি। এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা সমাধানের মধ্যে এম এর মান 365 আমরা লিখেছি। এখানে খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়, সেটা হচ্ছে যে আমরা একটা ক্যালকুলেটর সলিউশন আপনারা দেখতে পাচ্ছেন বক্সের মধ্যে দিয়েছি। এটা খুবই গুরুত্বপূর্ণ, আপনারা এটাকে একাধিকবার প্র্যাকটিস করবেন। আপনি যখন ক্যালকুলেটরে 0.08 কে 365 দ্বারা ভাগ করবেন তাহলে আপনার ক্যালকুলেটরে আসবে হচ্ছে 2.19178। এটার উপরে একটা পাওয়ার আসবে -04। এটা যাদের কাছে ব্ল্যাক ক্যালকুলেটর আছে তাদের এই ক্যালকুলেটরে এরকম আসবে, কিন্তু যাদের কাছে অ্যাশ কালারের ক্যালকুলেটর আছে অথবা হালকা গ্রিন কালারের ক্যালকুলেটর আছে তাদের ক্যালকুলেটর একটু আপডেট, তাদের মানে এটা আসবে না। তাহলে এইরকম সিচুয়েশনে আমরা এই সংখ্যাটাকে 2.19178 পাওয়ার -04 এটাকে কিভাবে আমরা স্বাভাবিক সংখ্যায় আনবো। এইরকম সিচুয়েশনে আপনার ক্যালকুলেটরে শিফট বাটনে চাপবেন, তারপরে ইএনজি বাটনে চাপবেন, আবার শিফট বাটনে, আবার ইএনজি বাটনে চাপবেন। তাহলে দুইবার শিফট এবং শিফট ইএনজি চাপলে আপনার ক্যালকুলেটরে রেজাল্ট আসবে 0.0021978, অর্থাৎ এই পাওয়ারের সংখ্যাটাকে এখন স্বাভাবিক সংখ্যায় রূপান্তর হলো। এখানে খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় হচ্ছে যখন আপনি কোনো সংখ্যাকে শিফট ইএনজি চেপে স্বাভাবিক সংখ্যায় আনবেন, অঙ্কে যখন আপনি এই সংখ্যাগুলো লিখবেন, যতগুলো সংখ্যা আছে ততগুলো সংখ্যা পুরোপুরি লিখতে হবে। কারণ হচ্ছে আমরা যে একটা রুল শিখেছিলাম যে 0.0021978 এটা একটি দশমিক সংখ্যা, দশমিকের পরে 4 ঘর নিতে হয়। এইখানে এই রুলসটি প্রযোজ্য হবে না। এটার একটা ব্যতিক্রম রুলস যে আপনাকে মনে রাখতে হবে যখনই শিফট ইএনজি আসবে তখন যেই সংখ্যাটা আসে সেটা পুরোটাই আপনাকে অঙ্কে লিখতে হবে, তাহলে আপনার অঙ্কের রেজাল্টটা অ্যাকুরেট হবে। এইবার আমরা দেখতে পারলাম যে 10 বছর পরে ওই হিসাবে 44,506.90 টাকা জমা হবে। তাহলে যদি কোনো অঙ্কে কোনো সংখ্যার উপর পাওয়ার থাকে তাহলে একবার শিফট ইএনজি চাপবেন, আবার শিফট ইএনজি চাপতে হবে, তাহলে যতক্ষণ পর্যন্ত পাওয়ার শূন্য না হয়। শূন্য হলে সংখ্যাটাকে স্বাভাবিক হয়ে গেছে। তাহলে এই ক্ষেত্রে দশমিকের পর যতগুলো সংখ্যা আছে বা ঘর আছে সবগুলো নিতে হবে। একটি গুরুত্বপূর্ণ বিষয় হলো আপনারা অনেকে হয়তো স্কুলে শিখে আসছেন ওই সংখ্যার সাথে 1 যোগ করে স্বাভাবিক সংখ্যা
সংখ্যা করা, এটা একটি ভুল পদ্ধতি। এবার আমরা ওই এক্সাম্পলটাকে আরেকটু পরিবর্তন করছি। আগে আমরা প্রথম উদাহরণে দেখলাম যে সুদ যদি অর্ধবার্ষিক হয়, পরের উদাহরণ দেখলাম যে সুদ যদি দৈনিক হয়। এইবার আমরা দেখতেছি যে সুদ যদি অবিরত হয়। অবিরত মানে হচ্ছে ইংলিশে বলে কন্টিনিউয়াসলি, অর্থাৎ আপনি অবিরত বলতে বোঝায় আপনি প্রতি মুহূর্তে সুদ পাবেন। প্রতি মুহূর্তে যদি সুদ পায় তাহলে আমাদের এম আসবে না, আমাদের সূত্রটার একটু সামান্য পরিবর্তন হবে। চলুন আমরা সূত্রটা দেখি। আপনারা দেখতে পাচ্ছেন যে অঙ্কটা বর্তমান হলো 20,000 টাকা, সুদের হার 8%, মেয়াদকাল 10 বছর, সবই ঠিক আছে। এখানে এম নাই, কারণ হচ্ছে অবিরততে এম আসে না। আমরা যেহেতু বর্তমান মূল্য দিয়ে আছে, অঙ্কটা আমরা ভবিষ্যৎ মূল্য বের করবো আর কি। তো এই ক্ষেত্রে আপনারা দেখতে পাচ্ছেন যে সূত্রটা সামান্য পরিবর্তন আছে, অর্থাৎ যখন অবিরত চক্রবৃদ্ধিতে আমরা ভবিষ্যৎ মূল্য বের করব তখন আপনাদের এই সূত্রটা ব্যবহার করতে হবে যে পিভি ই টু দি পাওয়ার কে ইন্টু এম। তাহলে এখানে পিভি মানে বর্তমান মূল্য আমরা 2,000 টাকা বসাইলাম, তারপরে হচ্ছে আমাদের কে এর মান হচ্ছে 0.08 এবং হচ্ছে এন এর মান হচ্ছে বা বছরের সংখ্যা 10। আমরা পাওয়ার এখানে দুটো আছে, 0.08 কে 10 দ্বারা গুণ করছি, তাহলে আমরা সর্বশেষ লাইনে দেখতে পাচ্ছি যে আমাদের পাওয়ার হবে 0.8। এখন এই ক্যালকুলেশনটা আমরা কিভাবে করব? আমরা ডান পাশে ক্যালকুলেটর সলিউশন দিয়ে দিছি। প্রথমে হচ্ছে যে এখানে আপনি 2,000 টাকা লিখবেন, তারপরে হচ্ছে শিফট চাপবেন, তারপরে হচ্ছে এলএন চাপবেন, এরপরে 0.8, তারপরে ইকুয়াল টু। এখানে একটি খুব গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে এলএন চাপ শিফট এবং এলএন চাপার পরে আপনি দেখবেন আপনার ক্যালকুলেটর ই চলে আসছে। এরপরে আপনি সরাসরি 0.8 চাপবেন, এখানে পাওয়ার দেওয়ার দরকার নেই। যদি পাওয়ার দেন তাহলে অঙ্ক হবে না। আপনি ক্যালকুলেটর সলিউশনে দেখেন আমি কোনো পাওয়ার বাটনে কোনো বক্স রাখিনি, তাহলে আমাদের রেজাল্ট আসবে হচ্ছে 4,451.08 টাকা। এইবার আমরা আরেকটা এক্সাম্পলে যাই। এই এক্সাম্পলটি আমাদের উদাহরণ 3.10 পৃষ্ঠা নাম্বার 25 আমাদের লেকচার শিটের বইয়ের। মিস্টার আবির আজ থেকে 15 বছর পর ব্যাংক থেকে 25 লক্ষ টাকা পাবেন। 13% চক্রবৃদ্ধি সুদে তার প্রাপ্ত টাকার আজকের মূল্য কত হবে যদি চক্রবৃদ্ধি সুদ অর্ধবার্ষিক হয়? এখানে 25 লক্ষ টাকা হবে ভবিষ্যৎ মূল্য, কারণ এই 25 লক্ষ টাকা আমার পকেটে আজ আসেনি, অর্থাৎ আমার আর্থিক অবস্থার পরিবর্তন হয়নি। এটা হলো আমাদের বর্তমান মূল্য এবং ভবিষ্যৎ মূল্য চেনার যে রুলস 3। তাহলে আবার এই অঙ্কে এম আসবে, কারণ অর্ধবার্ষিক শব্দটা আছে। আমরা আগেই বলেছিলাম যে যদি 60টি ওয়ার্ড থাকে তাহলে সেই অঙ্কে এম আসবে। তাহলে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে 25 লক্ষ টাকা ভবিষ্যৎ মূল্য, এরপরে 13% চক্রবৃদ্ধি সুদ দেওয়া আছে, তাহলে এটা হবে সুদের হার 13%। আবার 15 বছর দেওয়া আছে, তাহলে 15 বছর হবে মেয়াদকাল। আবার অর্ধবার্ষিক শব্দটা আছে, তাহলে এখানে আমাদের বছরের চক্রবৃদ্ধির সংখ্যা হবে 2, কারণ আমরা জানি অর্ধবার্ষিক ক্ষেত্রে এম এর মান হয় 2। আবার যেহেতু ভবিষ্যৎ মূল্য দেওয়া আছে, তাহলে আমাদের এখানে কি করতে হবে? বর্তমান মূল্য বের করতে হবে। অর্থাৎ এই ক্ষেত্রে আমরা যে আগে যে বর্তমান মূল্যের বের করার যে সূত্রটা আমরা লিখব, সেটা হচ্ছে আগে যে ভবিষ্যৎ মূল্য বের করার সূত্রটা লিখেছি ঠিক তার উল্টা। আপনারা এখানে দেখতে পাচ্ছেন অঙ্কটা আমরা সলিউশন করেছি, মানগুলো বসাইছি। এখানে কে আমরা এন দ্বারা ভাগ করছি, এন এর সাথে এম গুণ করছি, তারপরে আমরা সূত্রের মধ্যে মানগুলো বসাইছি। বসানোর পরে আমাদের রেজাল্ট আসছে 3,77,965.17 টাকা। প্রিয় শিক্ষার্থী, আপনি যদি আজকের অঙ্কগুলো ভালো করে বুঝে থাকেন তাহলে ভিডিওটি পজ দিন, নিচের অঙ্কগুলো সমাধান করার চেষ্টা করুন। উদাহরণ 3.11 আমাদের লেকচার শিটের বই পৃষ্ঠা নাম্বার 25 এবং হচ্ছে অনুশীলনী 3.10 পৃষ্ঠা নাম্বার 26। আপনি যদি এই অঙ্ক দুটি এখন সলভ করতে পারেন তাহলে বোঝা যাবে আপনি পূর্ববর্তী যা কিছু করে আসছেন এবং যা কিছু শুনছেন এগুলো আপনারা ভালো করে বুঝতে পারছেন। আমরা এতক্ষণ যে নিয়মগুলো আপনাদেরকে দেখাইলাম, অঙ্কগুলো সলভ করলাম, আপনাদেরকে সলভ করতে দিলাম, এগুলো যদি আপনি যথাযথভাবে সমাধান করতে পারেন এবং বুঝতে পারেন তাহলে আপনার চক্রবৃদ্ধি অঙ্ক করার জন্য এই নিয়মগুলো যথেষ্ট। আপনার লেকচারটি ভালোভাবে বুঝে থাকলে লেকচার শিটের উদাহরণ 3.9 থেকে 3.14 এবং অনুশীলনী 3.9 থেকে 3.13 পর্যন্ত করতে পারবেন ইনশাআল্লাহ। প্রিয় শিক্ষার্থী, আজকের লেকচার ভিডিও নিয়ে কোনো প্রশ্ন থাকলে বা মতামত থাকলে আমাদের কমেন্টস বক্সে জানান, ইনশাআল্লাহ উত্তর পাবেন। আজকের লেকচার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে শেয়ার করে দিন যাতে অন্যরা উপকৃত হবে। ইনশাআল্লাহ আমরা আমাদের পরবর্তী ভিডিওতে কার্যকরী সুদের হার অর্থাৎ ইফেক্টিভ ইন্টারেস্ট রেট দিয়ে কিভাবে অঙ্ক করতে হয় তার কৌশল নিয়ে আলোচনা করব। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন। আল্লাহ হাফেজ।